রাজধানীতে বিভিন্ন হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। জিম্মি রোগী এবং স্বজনরা সিভিল ডিফেন্সের দায়িত্বে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞ চিকিৎসকদের বিরুদ্ধে বেশিরভাগ সময়ই প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগ। সুচিকিৎসা মিলছে না, সরকারি হাসপাতালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি। গঠনতন্ত্রে পরিবর্তন ছাড়াও দলীয় নেতৃত্বে আসছে বেশ কিছু নতুন মুখ। বন্ধ পাটকল চালু হলেও সংস্কার না করায় আশানুরূপ উৎপাদন হচ্ছে না, বাড়ছে লোকসান। লাগামহীন দুর্নীতিকে দুষছেন প্রতিমন্ত্রী। এবং অপরিকল্পিত আবাসন শিল্প কারখানা গড়ে ওঠায় খুলনায় উদ্বেগজনক হারে কমছে কৃষি জমি। পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, নীতিমালা করার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। রাজধানীর প্রায় সব সরকারি হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। তাদের কাছে জিম্মি রোগী এবং তাদের স্বজনরা। নৈরাজ্য বন্ধে সরকারের পক্ষ থেকেও নেই জোরালো পদক্ষেপ, তাই রীতিমতো অসহায় হাসপাতালে আসা সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সরকারিভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস সিভিল ডিফেন্স বা দমকল বাহিনীর হাতে দেওয়া উচিত। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নৈরাজ্য বন্ধে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। ঢাকা মেডিকেল থেকে সিটিয়া গেলে আপনার ভাড়া পড়বে 2000 টাকা। দরদামের কোনো সুযোগ নেই, তারা যা বলবেন সেই ভাড়াতেই যেতে হবে। রাজধানীর অর্থোপেডিক ও চক্ষু বিজ্ঞান হাসপাতালের গা ঘেঁষে গড়ে উঠেছে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। সাদা চোখে কেবল চালকদের দেখা গেলেও এই সিন্ডিকেটের শিকড় অনেক গভীরে, দেখা যায় না। তারপর আমরা এখান থেকে কারা কারা নেয় সব দেওয়ার পর আমরা আপনাদেরকে আমি হইলে বলতাম যে ভাড়া দিচ্ছি। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে কোনোটিতেই 5টির বেশি অ্যাম্বুলেন্স নেই, কোথাও এই সংখ্যা 2 থেকে 3টি। বেসরকারি হাসপাতালেও রয়েছে অ্যাম্বুলেন্স সংকট। এই সুযোগে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে অ্যাম্বুলেন্স বাণিজ্য। আর এই সিন্ডিকেট কতটা শক্তিশালী সম্প্রতি তার নজির দেখা গেছে ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্স চাপায় কয়েকজন নিহতের পর পুলিশি তৎপরতায় বেঁকে বসে অ্যাম্বুলেন্স চালকরা, আর এতেই দুর্ভোগ পোহাতে হয় শত শত মানুষকে। সোমবার সকালে আনোয়ার ও সুমনের মা মারা যান ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্সে করে লাশটি সিলেটে নিতে দুই ভাই দীর্ঘ সময় ঘুরেছেন হাসপাতালের ভেতরে বাহিরে। এ সময় সংবাদ তাদের পিছু নেয়, কিন্তু সোমবার দুপুর পর্যন্ত তারা অ্যাম্বুলেন্স পাননি। দেখা যাচ্ছে এখন অ্যাম্বুলেন্স লাগে, আমার আম্মুর লাশটা এখন নিতে পারবো না। খুবই কষ্ট করতেছি। কোন নেবেন লাশ? লাশ নেবো দেশে বাড়িতে, সিলেট টঙ্গজ। আমরা গাড়ি খুঁজতেছি, দুই ভাই গাড়ি পাইতেছে না। লাশ ওই যে আপনার নতুন বিল্ডিং এ 8তলার মধ্যে। মানুষের অসহায়তার সুযোগকে পুঁজি করে গড়ে ওঠা এই অমানবিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধে পদক্ষেপ নিতে বলছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, সরকারের উদ্যোগেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের সুযোগ সৃষ্টি করা উচিত, কারণ অ্যাম্বুলেন্স নামের এই বাহনটি সরকারের চিকিৎসা সেবারই অংশ। সরকারি অ্যাম্বুলেন্সগুলো পর্যাপ্ত পরিমাণ রাখা উচিত, যাতে করে রোগীরা কোনো ধরনের কোনো ভুক্তভোগী না হয়। সিন্ডিকেট তৈরি করে ফলে রেটটা অনেক বাড়ায় ফেলতেছে। এর ফলে মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিগুলো বের করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। যারা এটা করতেছে সেক্ষেত্রে তারা যদি একটা জিনিস চিন্তা করে যে এই জায়গাটাতে আমি হলে কি হতো। স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলছেন, সিন্ডিকেটের মাধ্যমে যেসব মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স নামে চালানো হচ্ছে সেগুলো অ্যাম্বুলেন্সের সংজ্ঞায় পড়ে না। হয়তো এসব কারণেই এমন যানগুলোতেও দেখা মেলে মাদক সেবনের দৃশ্য। এই সিভিল ডিফেন্স এবং ফায়ার ব্রিগেড এদের কিন্তু একটা চেইন আছে বাংলাদেশে। সরকারের উচিত এদেরকে এম্পাওয়ার্ড করা। তারা যদি এটা কন্ট্রোল করে, তাতে কিন্তু এই দুর্বৃত্তায়নের যে চেহারাটা এটা কমে যাবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নৈরাজ্য বন্ধে নীতিমালা তৈরির কাজ চলছে। সীমিত সম্পদের কারণে আমরা দিতে পারি না সার্ভিসটা। বেসরকারি অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে হয়। এখানে তো আমার রুগীও বেশি, জনগণ বেশি, তাই না? এখানে কিছুটা ত্রুটি থাকতে পারে, এটা আমরা একটা নীতিমালা করে এটা একটা নীতিমালা আনছি আমরা। রাজধানীতে অ্যাম্বুলেন্সের সংখ্যা কত এর সঠিক কোনো পরিসংখ্যান নেই কারো কাছেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সাইফুর রহমান রকি। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি লিমনের কাছে। লিমন,
শফিক, যেমনটি আসলে আমরা তমালের রিপোর্টটা দেখছিলাম যে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিষয়টা আসলে এর মূল আসলে গড়ে উঠেছে কিন্তু মূলত যে দেশে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, পাশাপাশি সরকারির পাশাপাশি যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, তাদের কিন্তু আসলে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স সরবরাহ না থাকার কারণেই কিন্তু আসলে যে এই বেসরকারিভাবে বা ব্যক্তি মালিকানার কারণে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটগুলো গড়ে ওঠে এবং এর ফলে কিন্তু এরা বিভিন্ন হাসপাতালে আমরা দেখেছি বিভিন্ন কর্মচারীদের সহযোগিতার মাধ্যমে তারা কিন্তু আসলে এই বিশাল এই সিন্ডিকেটটি গড়ে তোলে, যার নজির আমরা এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে দেখেছি গত সপ্তাহে এবং এর আগেও কিন্তু এই ধরনের এই পুরো সিন্ডিকেটের সঙ্গে কিন্তু আসলে এই বিভিন্নভাবে দফায় দফায় সাধারণ রোগীদের এমনকি ডাক্তারদের বিভিন্নভাবে সমস্যা হয়, কিন্তু তারা যে আসলে কতখানি সক্রিয় বা কতখানি শক্তিশালী এর প্রমাণ কিন্তু রয়েছে, যে কারণে আমরা যেমনটি বলছিলাম যে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটটি ভেঙে এটা যেমনটি স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে আনা হবে এবং পাশাপাশি এই নিয়মে আনার ক্ষেত্রে আমরা যদি দেখি যে অ্যাম্বুলেন্সগুলো যদি দেখি যে আসলে রোগী পরিবহন করা হয় যে অ্যাম্বুলেন্সগুলো, সেই অ্যাম্বুলেন্সগুলোর গাড়িগুলোর ফিটনেস বা আসলে বেশিরভাগ বিশেষ করে রাজধানীতে যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে তার বেশিরভাগই কিন্তু আসলে ফিটনেস নেই। ফিটনেস বলতে আমি বলছি যে আসলে অ্যাম্বুলেন্স যে ক্রাইটেরিয়া বা একটা অ্যাম্বুলেন্সের মধ্যে যা যা ইকুইপমেন্ট থাকার কথা ঠিক তেমনটি নাই। যে কোনো একটি গাড়ি কিংবা মাইক্রোবাসকে আমরা নর্মালি যেটা দেখি যে সাদা রং করে তার উপর লাল রং দিয়ে লিখে নিয়ে জাস্ট সেটাই অ্যাম্বুলেন্স হিসাবে তারা চালিয়ে নিচ্ছেন এবং এ ধরনের অবস্থা কিন্তু এই ঢাকার শহরে বেশি রয়েছে এবং তারা যে সিন্ডিকেটগুলো তো করেছে তারা কিন্তু আসলে এই হাসপাতালগুলোর সামনে যখন রোগীরা দেখছেন, বিশেষ করে ঢাকা দেশের প্রত্যন্ত এলাকা অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে যারা আসে তাদের কাছে কিন্তু আসলে দাম কষাকষি কোনো সুযোগ থাকে না, তারা কিন্তু এই সিন্ডিকেটের কাছে বাধ্য হয়। তারা যখন যেভাবে তাদের এই অ্যাম্বুলেন্সের দাম চায় কিংবা যখন যেভাবে পরিচালনা করে সেভাবেই কিন্তু আসলে রোগীরা তাদের কাছে অসহায় হয়ে পড়ে। তো এই ছিল এখনকার মতো ঢাকা মেডিকেল কেস থেকে আমার কাছে কিছু তথ্য। আর রাজশাহীতে রয়েছে সহকর্মী রকি, ওখানকার খবর জানতে চলে যাচ্ছে রকির কাছে। রকি। লিমন, আপনাকে ধন্যবাদ। 1958 সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এরপর সেখানে 530 শয্যা একটি বেড ছিল এবং পরবর্তীতে সেই বেড সংখ্যা বাড়িয়ে এখন প্রায় 1200 আসনে উন্নীত করা হয়েছে এখানকার শয্যা সংখ্যা। এখানে প্রায় উত্তরবঙ্গের যে আশেপাশের জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে প্রচুর পরিমাণ রোগী এবং তাদের স্বজনরা এখানে আসেন, এসে সুচিকিৎসা নেন। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই শুনি রোগীদের কাছ থেকে এবং তাদের স্বজনদের কাছ থেকে তারা সুচিকিৎসা যতটুকু আশা করেন তার চেয়ে অনেকটাই তারা পান না, উল্টো কোনো ক্ষেত্রে তাদের দুর্ভোগের মধ্যেও পড়তে হয়। মূলত হাসপাতালটিতে এখন পর্যন্ত 2003 সালে একটি, 2006 সালে 2 নম্বর এবং 2010 সালে 3 নম্বর অ্যাম্বুলেন্স এখানে ক্রয় করা হয়েছিল, কিন্তু এই অ্যাম্বুলেন্সদের মধ্যে শুধু একটি অ্যাম্বুলেন্স মহানগরবাসীর জন্য তাদের আনা নেয়ার কাজে ব্যয় করা হয়, বাকি একটি অ্যাম্বুলেন্স রক্ত সরবরাহের ক্ষেত্রে ব্যয় করা হয় এবং আরেকটি অ্যাম্বুলেন্স যায় হচ্ছে ঢাকায়। যদি কোনো রোগীর অবস্থা খুবই গুরুতর হয় তাহলে এই অ্যাম্বুলেন্সটি ঢাকায় যায়। এছাড়া কিন্তু আর 3টি অ্যাম্বুলেন্সের বাইরে একটি কোনো অ্যাম্বুলেন্স না থাকার ফলে এখন পর্যন্ত রোগীদের দুর্ভোগ কিন্তু চরমে উঠেছে এবং বেসরকারি যেসব মাইক্রো রয়েছে এই মাইক্রোগুলো কিন্তু এখন অ্যাম্বুলেন্সের কাজ করছে এবং তারা কিন্তু রোগীদের জিম্মি করে যেভাবে পারছে মোটা অঙ্কের টাকা কিন্তু তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এ ধরনের অভিযোগ কিন্তু আমরা হামেশাই রোগীদের কাছ থেকে পাচ্ছি। তো সরকার যদি এই ক্ষেত্রে আরো সচেতন হয় সেক্ষেত্রে হয়তো রোগীদের যে এই দুর্ভোগ সেটি হয়তো অনেকাংশেই কমে যাবে বলে এখান থেকে আমাদের বলা হচ্ছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলছেন যে এই সরকারি হাসপাতালটিতে আরো একটি বা দুটি অ্যাম্বুলেন্স প্রয়োজন, যে কারণে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অ্যাম্বুলেন্স দুটি দাবি করেছে। এই কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো শেষ হলেই হয়তো অ্যাম্বুলেন্স চলে আসবে, তাহলে এখানকার যে রোগীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আমাদেরকে বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও এখানের লক্ষ্মীপুর
মেডিকেলের অপোজিটে লক্ষ্মীপুর আছে, এই লক্ষ্মীপুরের সামনে থেকে মেডিকেলের গেট পর্যন্ত কিন্তু লম্বা সিরিয়ালে একটি লাইন ধরে এই বেসরকারি মালিকানাধীন যেসব অ্যাম্বুলেন্সগুলো, এই অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালের মধ্যে ঢুকে তারা বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি সেজেও কিন্তু রোগীদের উপর নজর রাখছেন এবং তারা তাদের মতো করে খেয়াল খুশি মতো করে এই অ্যাম্বুলেন্স তাদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছেন বলে আমরা শুনেছি। তো এই ছিল শফিক আমার কাছে অ্যাম্বুলেন্সের খবর রাজশাহী থেকে। সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের খবর জানছিলাম আমরা। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সাইফুর রহমান রকি এবং ঢাকা মেডিকেল থেকে জানিয়েছিলেন রাশেদ লিমন। স্বাস্থ্য অধিদপ্তরে যথাযথ মনিটরিং না থাকায় সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনের বেশিরভাগ সময় প্রাইভেট ক্লিনিকে রোগী দেখেন। এজন্য মোটা অঙ্কের টাকা ভিজিট নেন তারা। এই অভিযোগ দীর্ঘদিনের। এ কারণে সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সুচিকিৎসা পাচ্ছেন না। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, টাকা নয়, নির্দিষ্ট সংখ্যক রোগী সেবা দেয়ায় বেসরকারি ক্লিনিকে সেবার মান কিছুটা উন্নত। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সরকারি হাসপাতালে চিকিৎসকদের কোনো গাফিলতির প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। প্রতিদিনই রোগ মুক্তির আশায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন প্রায় 1 থেকে 1,500 রোগী। মুমূর্ষু অবস্থায় ভর্তির পর স্বজনরা সুচিকিৎসার জন্য বারবার ধর্ণা দেন চিকিৎসকের দ্বারে দ্বারে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা সহ অবহেলা বা ভুল চিকিৎসার কারণে প্রায় ঘটছে রোগী মৃত্যুর ঘটনা। এখন বসে থেকে এখন পর্যন্ত ডাক্তারই পেলাম না, এখন বাধ্য হওয়ার মতন বাড়ি যেতে হয়েছে। বাচ্চাদের ব্যথার জন্য ব্যথা করছে, এখন দেখার কেউ নাই। বাইরে চিকিৎসা করলে ওরা টাকা পায়, এই জন্যই বাইরেই বেশিরভাগ থাকে। 11টা থেকে সেখানে ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারে বলছে যে সন্ধ্যা ছাড়া কোনো চিকিৎসা হবে না। এখন যদি বাইরে ক্লিনিকে যাই, ওই ডাক্তারকে ঠিকই পাওয়া যাবে। টাকার লোভেই তো করে, টাকা ছাড়া কি করে নাকি কোনো ডাক্তার কি ভিজিট করে নাকি, না বসে নাকি এখানে। অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাওয়া না গেলেও তাদের নিয়মিত পাওয়া যায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে, যেখানে মোটা অঙ্কের টাকা ভিজিট নিয়ে দিনের বেশিরভাগ সময় রোগী দেখার কাজে ব্যস্ত থাকেন তারা। যদিও এখানে চিকিৎসার ব্যয়ভার বহন করা অনেকের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়, তারপরও বাধ্য হয়ে বেশিরভাগ রোগী ঝুঁকছেন এদিকে। এখানে চিকিৎসা ভালো, এখানে আপনার ডাক্তার অ্যাভেলেবল পাওয়া যায় সবসময়। টাকা বেশি লাগে কিন্তু আপনার ট্রিটমেন্ট ভালো সরকারি মেডিকেলে। আমাদের জন্য বেসরকারি ক্লিনিকগুলা খুব ব্যয়বহুল এবং ডাক্তাররা তো আমাদেরকে বাধ্য করছে এখানে আসতে। অবশ্য সীমিত সংখ্যক রোগী দেখায় ক্লিনিকে সেবার মান কিছুটা উন্নত বলে মনে করেন মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক। তবে সরকারি হাসপাতালে গাফিলতির কোনো প্রমাণ পেলে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সিভিল সার্জন। বাইরে যখন আমাদের কাছে আসে তখন আমাদের হয় কি, আমরা 20টা 25টা 15টা রুগী দেখি এবং আমরা খুব আরামেই দেখি, কিন্তু ওখানে আমরা 8 ঘন্টা রুগী দেখি, রোগীর সংখ্যা 120টা। ওয়ার্কিং আওয়ারে এসে ক্লিনিকে কাজ করতে পারবে না, এরকম যদি প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 58টি ওয়ার্ডে 120 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, আর মহানগরীতে প্রাইভেট ক্লিনিক আছে প্রায় 150-এরও বেশি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের। সর্বস্তরের নেতাকর্মীদের পদচারণায় মুখর দলীয় কার্যালয় এবং সম্মেলনের জন্য নির্ধারিত সোহরাওয়ার্দী উদ্যান। ক্ষমতাসীন এই দলটির নেতারা বলছেন, এবারের সম্মেলনে গঠনতন্ত্রের পরিবর্তন ছাড়াও দলীয় নেতৃত্বে বেশ কিছু নতুন মুখ আসছে। এছাড়া 2019 সালে জাতীয় নির্বাচনের কৌশলের উপর বেশি গুরুত্ব দেয়া হবে। সম্মেলনের প্রস্তুতি নিয়ে হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে বিরতিহীনভাবে চলছে সম্মেলনের মঞ্চ, প্যান্ডেল সহ আশপাশের এলাকার সাজসজ্জার কাজ। 150 ফুট লম্বা নৌকাকৃতির মঞ্চে 22 অক্টোবর সকালে 20তম সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিপূর্ণভাবে সম্মেলন সফল করতে সোহরাওয়ার্দী উদ্যানের আয়োজনস্থলে সার্বক্ষণিক তদারকি করছেন দলের সিনিয়র নেতা ও কর্মীরা। মঞ্চ, প্যান্ডেল এবং আনুষঙ্গিক সাজসজ্জা আমাদের প্রায় সম্পূর্ণের পথে। ইনশাআল্লাহ আমরা সমস্ত কাজ সম্পন্ন করতে পারবো। এবারের সম্মেলনের মধ্য দিয়ে দলীয় কাঠামোতে বেশ কিছু পরিবর্তনের পাশাপাশি জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে অব্যাহত লড়াই আমাদের চলবে, পলিটিক্যাল স্টেবিলিটি রাখার জন্য চলবে, উন্নয়ন সমৃদ্ধির জন্য চলবে, যেন আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে পারে। এই মেসেজ নিয়ে আমরা এবার কাউন্সিলটি করছি।
আগামী 22 ও 23 অক্টোবর অনুষ্ঠেয় এ সম্মেলনে সারা দেশ থেকে 6,570 জন কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেট সহ অন্তত লক্ষাধিক নেতাকর্মী জমায়েত হবেন বলে আশা করছে দলটি। সম্মেলনকে কেন্দ্র করে যেন রাজধানীতে জনদুর্ভোগ কম হয় সেজন্য স্বেচ্ছাসেবকদের প্রতি সজাগ থাকার আহ্বান জানান নেতারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে আর আমাদের সদস্যরা এখানে কাজ করবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে স্বস্তিতে, শান্তিতে এবং নির্বিঘ্নে যাতে এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারে এবং তাদের যাতে পানি থেকে আরম্ভ করে চিকিৎসা, ঔষধ সরবরাহ এবং খাদ্য সরবরাহের ক্ষেত্রে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। এদিকে সম্মেলনের কয়েকদিন আগে থেকেই বর্ণিলভাবে সাজানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। দেশের গণতন্ত্র নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো যখন পাল্টাপাল্টি অবস্থানে, ঠিক এমনই একটি পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের 20তম সম্মেলন। একটি রাজনৈতিক দলের সম্মেলনের মধ্য দিয়ে দল পুনর্গঠনের পাশাপাশি নতুন নেতৃত্বের পথ তৈরি হয়। নেতারা বলছেন, এবারের কাউন্সিলের মধ্য দিয়ে দল পুনর্গঠনের পাশাপাশি দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার পথ আরও সুগম হবে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আসন্ন আওয়ামী লীগের কাউন্সিলের লক্ষ্য হবে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত দেশ করা। এ লক্ষ্যে দলের নেতাকর্মীরা সরকারের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিতে একযোগে কাজ করবেন। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ সভায় তিনি একথা বলেন। সামনে আমাদের যে কনফারেন্স হবে, এই কনফারেন্সটা অত্যন্ত সফলভাবে আমরা করব এবং তার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। আর সেই সাথে আমাদের যে সমস্ত আর্থসামাজিক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে সরকারের পক্ষ থেকেও আমরা তা করব, আবার দলের পক্ষ থেকেও সেখানে সহযোগিতা করতে হবে যাতে এই কাজগুলি আমরা সুষ্ঠুভাবে করে দেশকে দারিদ্র্যমুক্ত করতে পারি। দেশকে আমাদের দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। এই প্রত্যয় নিয়েই আমাদের এবারের কনফারেন্স এবং আমরা বিশ্বাস করি যে আমরা এতে সফলকাম হতে পারব। সময় সংবাদে আরো থাকছে, এবার মুন্সিগঞ্জে 10ম শ্রেণীর ছাত্রীকে কোপালো দুর্বৃত্তরা। বেশ কয়েকদিন ধরে এক যুবক উত্ত্যক্ত করছিল দাবি স্বজনদের। বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়নের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং। গতকাল বিকেলে বিশ্ব ব্যাংক ঢাকা অফিসে বাংলাদেশ সফরের শেষ দিনে সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন। এছাড়া জলবায়ুর প্রভাব মোকাবেলায় আগামী 3 বছর বাংলাদেশকে $200 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কম। ব্যক্তিখাতের বিনিয়োগ বাড়ানো গেলে সেই অর্থ অবকাঠামো উন্নয়নে কাজে লাগানো যাবে। সরকারের 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। এর মধ্যে সরকারি অফিস, বিচার বিভাগ, সরকারি ব্যাংক, কর ব্যবস্থাপনা ও দুর্নীতি দমন কমিশনকে অবশ্যই শক্তিশালী করতে হবে। আমরা আশা করি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স দেখাবে। কোনো অবস্থাতেই খাদ্যবান্ধব কর্মসূচিকে বিতর্কিত হতে দেবে না সরকার। অনিয়মকারী যে দলেরই হোক ছাড় পাবে না। চলমান খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে গতকাল সচিবালয়ের সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিভিন্ন চিত্র তুলে ধরেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী হতদরিদ্র মানুষের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিতরণ শুরু করে সরকার। গত 7 সেপ্টেম্বর চিলমারিতে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচির আওতায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে দেশের 50 লাখ হতদরিদ্র পরিবারকে নির্বাচন করে তাদেরকে কার্ড দেওয়া হয়। এসব কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার নির্ধারিত ডিলারদের কাছ থেকে 10 টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ 30 কেজি চাল কেনার সুযোগ পাচ্ছেন। তবে কর্মসূচি শুরুর পর থেকেই বিভিন্ন স্থানে হতদরিদ্রের নামের তালিকা তৈরিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ডিলারদের বিরুদ্ধেও পাওয়া যায় কালোবাজারের অভিযোগ। এরই প্রেক্ষিতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে খাদ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে অনিয়মের বিরুদ্ধে নেওয়া নানা ব্যবস্থার চিত্র তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। হতদরিদ্রের জন্য কর্মসূচি এবং হতদরিদ্ররা যাতে বিনামূল্যে 10 টাকা কেজিতে চাল তারা পায়, এই পরিবারগুলো 50 লক্ষ পরিবারকে আমরা বাংলাদেশের সকল হতদরিদ্রকে দিতে পারবো না, কিন্তু 50 লক্ষ পরিবারকে যাতে আমরা
চাল আমরা দিতে পারি। খাদ্য বান্ধব কর্মসূচিকে কোনো অবস্থাতেই দলীয়করণ করতে দেওয়া হবে না বলেও জানান খাদ্যমন্ত্রী। এই কর্মসূচিকে কোনো অবস্থাতেই বিতর্কিত করা যাবে না। আপনারা সাংবাদিক হিসাবে আমাদেরকে সহযোগিতা করবেন এবং অনিয়মের চিত্র আপনারা তুলে ধরবেন, আমরা যাতে সংশোধন করতে পারি তার জন্য, এবং আমরা যে ব্যবস্থাগুলো গ্রহণ করছি সেইগুলো একই গুরুত্ব সহকারে আপনারা প্রকাশ করবেন। বিশেষ করে জনপ্রতিনিধিরা আমাদেরকে যদি সহযোগিতা করেন আমি বিশ্বাস করি আর কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ সমস্ত অনিয়ম আমরা দূর করতে সক্ষম হবে। খাদ্য বান্ধব কর্মসূচি নিয়ে অনিয়ম ঠেকাতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়ার পাশাপাশি প্রতিটি বিভাগে মাঠ পর্যায়ে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল কাজ করছে বলেও জানান খাদ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিশ্বে একমাত্র বাংলাদেশকেই স্বল্প সময়ে নিজস্ব অর্থায়ন এবং পরিকল্পনায় ডিজিটালাইজড করা সম্ভব হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য এবং প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ায় সজীব ওয়াজেদ জয়কে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ গতকাল রাজধানীর একটি হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্রের আইসিটি সংবর্ধনা অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে বাংলাদেশকে ডিজিটালাইজড করা সম্ভব হতো না। আমার জানা মতে পৃথিবীতে আর কোনো দেশ নেই যে এত অল্প সময়ের মধ্যে একটা দারিদ্র দেশ নিজেদের অর্থায়নে অন্য কোনো দেশের সহযোগিতা বা পরামর্শ না নিয়ে নিজেকে ডিজিটাইজ করেছে। আর অন্য কোনো দেশ করতে পারে না, একমাত্র বাংলাদেশ করেছে। আর এই কারণেই এখন বাংলাদেশ সারা বিশ্বের সামনে একটি উদাহরণ হিসাবে, এবং আমি বলবো আমরা একটি এক্সপার্ট হিসাবে দাঁড়িয়েছি। এখন জাতিসংঘ আমাদের কাছ থেকে এক্সপার্টিস চায় যে অন্যান্য দারিদ্র দেশ কিভাবে ডিজিটাইজেশন করতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র আজ প্রায় নির্বাসিত। শুধু বিএনপি নয়, বিরোধী রাজনৈতিক দলগুলোকেই গণতান্ত্রিক পরিসর দেয়া হচ্ছে না। গতকাল দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ নিতে আওয়ামী লীগের সম্মেলন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। বিএনপি কিনা বিরোধী দলগুলোকেই এখন বাংলাদেশে কোনো গণতান্ত্রিক কোনো পরিসর দেওয়া হচ্ছে না। শুধু সভা সমিতির ব্যাপারেই নয়, সব ক্ষেত্রেই প্রায় এখন গণতন্ত্র সংকুচিত, শুধু নয় গণতন্ত্র প্রায় আপনার নির্বাসিত হয়ে গেছে। যে এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনবার জন্যে তারা তাদের ভূমিকা পালন করবে। বিএনপি যদি আমন্ত্রণ পায় তাহলে বিএনপি সিদ্ধান্ত নেবে যে সে যাবে কিনা, কিন্তু এখন পর্যন্ত আমন্ত্রণ আমরা পাইনি। সময় সংবাদে আরো থাকছে, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় খোলা আকাশের নিচে চলছে কক্সবাজারের উত্তর নুনিয়ারছড়া সরকারি বিদ্যালয়ের পাঠদান, সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের। এবার মুন্সিগঞ্জের চরমদন গ্রামে 10ম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত স্কুল ছাত্রী তাহমিনা জাহানের চাচাতো ভাই সাগর জানায়, গতকাল বিকেল 5:30টার দিকে এই ঘটনা ঘটে। স্কুল থেকে ক্লাস শেষ করে বাসায় ফেরার পরপরই দুর্বৃত্তরা হামলা চালায় তাহমিনার ওপর। এতে তার মাথা এবং হাত গুরুতর জখম হয়। 20 দিন আগে তাহমিনা তার ভাইকে জানিয়েছিল বেশ কয়েকদিন ধরে এক যুবক তাকে উত্ত্যক্ত করছিল। পরিবারের ধারণা সেই যুবকই হামলার ঘটনা ঘটিয়েছে। পিছন দিক থেকে হাত বেঁধে মাথার মধ্যে কোপাইছে, তো এখনো ওর জ্ঞান ফিরে নাই। তো জ্ঞান ফিরলে ওর কথা শুনলে আর আরেকটা কোপ ওর হাতটা ফিরেছে, ওই ডান হাতের তালুর মধ্যে এই চিহ্নটা আছে। হয়তো আল্লাহ যদি ওরে সুস্থ করে হয়তো জ্ঞান ফিরলে আমরা বিস্তারিত বলতে পারবো আর কি। সাব্বির নামে এক শিক্ষার্থীকে নির্যাতন করে গাঁজা রাখার স্বীকারোক্তি আদায় এবং 2 বছরের সাজা দেয়ায় দায়ে টাঙ্গাইলের সখীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাব্বিরকে নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া উচ্চ আদালত সাব্বিরকে দেয়া সাজা বাতিল করে দেন। ফেসবুকে টাঙ্গাইল 8 আসনের এমপিকে কথিত হুমকির অভিযোগে
সাব্বিরকে আটকের পর থানায় নিয়ে ক্রসফায়ারের হুমকি দেয় মাদকের মামলায় ফাঁসানো হয়। আফজাল হোসেনের রিপোর্ট। টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহানকে ফেসবুকে কথিত হুমকির অভিযোগে এখতিয়ার বহির্ভূতভাবে নবম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির শিকদারকে 2 বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি আদালতের নজরে এলে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর থানার ওসি ও শিক্ষার্থীকে তলব করে হাইকোর্ট। গত ২৭ সেপ্টেম্বর হাজির হয়ে ম্যাজিস্ট্রেট ও ওসি আদালতকে জানান, ফেসবুকে এমপিকে হুমকির কারণে নয়, বরং ১০০ গ্রাম গাঁজা রাখার দায়ে সাব্বিরকে দণ্ড দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী সাব্বিরের আদালতে দেওয়া জবানবন্দিতে উঠে আসে লোমহর্ষক ঘটনা। সেখানে বলা হয়েছে, এমপিকে কথিত হুমকির অভিযোগে আটক করার পর ক্রসফায়ারের হুমকি দিয়ে গাঁজা রাখার নাটক সাজায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ওসি। এমপি স্যার বলছে যে এগুলো কিসের জন্য লিখছস? পরে আমি বলছি স্যার আমি এগুলো লিখি নাই। পরে আমি কইছি স্যার, পরে এমপি স্যার 2টা বাড়ি দিছে আমারে। থানায় নিয়ে যাওয়ার পর 2 দিন পর হ্যাংকাপ পরে চোখে রুমাল বাইদে ওসির রুমে নিয়ে শোয়াই মুখে লাঠি ধরে ওসি বলে যে তোরা ক্রসফায়ার দেবো। ক্রসফায়ার মায়ের চোটে আমি সেভাবে করছি। পরের দিন 3 দিনের পর টিউনের রুমে নিয়ে আমার মনে করলেন যে টিউনের সাহেব বলছে যে এগুলো কি লেখছস। পরে টিউনের সাহেব আমার বুকের মধ্যে লাথি দিয়ে ফেলে দিছে। আমার ফ্যামিলির জন্য আমি নিরাপত্তা চাই, এই আবেদন আমি জানাচ্ছি আপনার কাছে। আমি গরিব অসহায়, এই আবেদন আমি জানাচ্ছি, নিরাপত্তা চাইছি আমি। দুপক্ষের দীর্ঘ শুনানির পর মঙ্গলবার সাব্বিরকে দেয়া দণ্ড বাতিল করে তাকে খালাসের আদেশ দেন উচ্চ আদালত। আদেশ দেন সাব্বিরের নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের। একই সঙ্গে ইউনো ও ওসিকে টাঙ্গাইল থেকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়। যে সাজাটা দিয়েছিল ওই সাজাটা বাতিল করে দিল এবং বলল যে এই সাজা ইলিগাল উইদাউট জুরিসডিকশন, এই সাজার মানে অবৈধ। সাব্বির আদালতে যে বক্তব্যটা এখানে দিয়েছে সেই বক্তব্যটার বেসিসে একটা জুডিশিয়াল ইনকোয়ারি করার জন্য। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার পরামর্শের বিষয়টি উঠে আসে মঙ্গলবারের শুনানিতে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রেক্ষিতে ঝিনাইদহে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। হাট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1984 সালের 23 ফেব্রুয়ারি ঝিনাইদহকে জেলা শহরে উন্নীত করা হয়। এরপর একে একে গড়ে ওঠে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। তবে সম্প্রতি মন্দিরে পুরোহিত ও সেবায়েত সহ 4 জনকে হত্যার পর নিরাপত্তার বিষয়টি উঠে আসে। জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন মহলের সঙ্গে আলাপ আলোচনার পর শহরে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে গুরুত্বপূর্ণ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও গির্জাতে বসানো হয়েছে 100-এরও বেশি সিসিটিভি ক্যামেরা। এতে সন্তোষ প্রকাশ করেছেন সব শ্রেণী পেশার মানুষ। সিসি ক্যামেরা লাগিয়েছে, লাগানোর পরের থেকে আমাদের একটু ভয় ভীতি লাগছে না। সিসি ক্যামেরা লাগানোর ফলে আমাদের অনেক নিরাপত্তা রয়েছে এবং বাইরের কিছু কিছু দুষ্ট লোক বা বাইরের কিছু লোকজন এখানে আসতো, এখন তারা এখানে আসে না। ঝিনাইদহ শহরে আমরা 200-র উপরে সিসি ক্যামেরা লাগানোর কার্যক্রম শুরু করেছি। এতে আমাদের প্রায় 20 লক্ষ টাকা মতো ব্যয় হচ্ছে। জেলা সদর ছাড়াও বাকি 5টি উপজেলাতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে বলে জানান জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। এই জেলার আরো 5টি থানা আমরা সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছি। স্থানীয় জনগণের সহায়তায় আমাদের উদ্যোগে এই সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেছি। এই সিসি ক্যামেরা লাগানোর ফলে বিশেষ করে জেলা সদরে চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী এবং অন্যান্য যে অপরাধগুলি রয়েছে সেগুলি অনেকটাই কমে গেছে। ঝিনাইদহে 365টি মন্দির ও 16টি গির্জা রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে 20,000-এর বেশি। সময় সংবাদ, ঝিনাইদহ। কক্সবাজারের সমুদ্র উপকূলবর্তী উত্তর নুনিয়ারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান। স্কুল কর্তৃপক্ষ বলছে 6 মাস আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় খোলা মাঠে চলছে পাঠদান কার্যক্রম। আর শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতিও কমছে। অবশ্য অতিরিক্ত জেলা প্রশাসক জানান দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কক্সবাজার শহরের এক প্রান্তে সমুদ্র উপকূলবর্তী উত্তর নুনিয়ারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটির 5টি কক্ষ নিয়ে চলছিল ক্লাস ও শিক্ষকদের কার্যক্রম। মূলত দীর্ঘদিন ধরেই ভবনটি ঝুঁকিপূর্ণ। ভবনটির নিচতলার পিলারে ধরেছে ভয়াবহ ফাটল, আর ছাদের চুনসুরকি খসে পড়ার সাথে সাথে বড় ধরনের ফাটল দেখা দেয় 6 মাস আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। শ্রেণীকক্ষে নেই দরজা জানালা, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা। ফলে এখন খোলা আকাশের নিচে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। আমাদের স্কুল অনেক ঝুঁকিপূর্ণ, তার জন্য আমরা স্কুলে আসতে বই পাই। দেওয়াল ঘষে ঘষে আমাদের মাথার উপরে পড়বে, তা আমাদের খুব ভয় লাগে। সামনে পিএসসি পরীক্ষা, এই কারণে আমরা এখান থেকে রোদের মধ্যে ক্লাস করতে হয়, সেজন্য আমাদের অনেক কষ্ট হয়। এই অবস্থায় শিক্ষক ও অভিভাবকরা বলছেন ভবন সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। যে ক্লাসরুমগুলো আছে এগুলো খুবই ঝুঁকিপূর্ণ, জরাজীর্ণ। এখন বাধ্য হয়ে আমরা মাঠে এই রোদ পুড়িয়েও আমাদের ক্লাস করাতে হচ্ছে। আমরা এখানে বাচ্চাদেরকে পাঠাতে অনেক বেশি দ্বিধাবোধ করতেছি, কারণ স্কুলটি ঝুঁকিপূর্ণ হয়, এখানে যে কোনো সময় বড়দের একটি দুর্ঘটনা হতে পারে। কর্তৃপক্ষের নিকট বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানালেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। বিভিন্ন কর্তৃপক্ষের বিভিন্ন জায়গায় আমরা ধর্ণা দিয়েছি এই একটা ঘর, অস্থায়ী ঘর নির্মাণের সাহায্যে আর্থিক সহযোগিতার জন্য। সবাই আশ্বাস দিচ্ছেন, জানি না কখন হয়, এবং অসহায় কচিকাঁচা বাচ্চাগুলোর লেখাপড়া হয়তো বন্ধ হয়ে যেতে পারে। অবশ্য অতিরিক্ত জেলা প্রশাসক জানালেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যানেজিং কমিটির মাধ্যমে যে 40,000 টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে, এর মাধ্যমে যাতে রিপেয়ারিং কাজটা যাতে হয়, দ্রুত হয়, যাতে অন্তত বিদ্যালয়ে পাঠদানের পরিবেশটা অন্তত হয়, সে ব্যবস্থাটা আমরা জরুরি ভিত্তিতে করব। 1995 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে 2015 সালে 5 শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করত, কিন্তু বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় বর্তমানে মাত্র 1.5 শতাধিক শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। বন্ধ পাটকল চালু করলেও তার সংস্কার কিংবা আধুনিকায়নে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি। এখনো বহু বছরের পুরনো মেশিনেই চলছে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন পাটকলগুলো। এতে আশানুরূপ উৎপাদন না হওয়ায় প্রতি বছরই ভারী হচ্ছে লোকসানের বোঝা। বিজেএমসি বলছে সঠিক সময়ে অর্থের যোগান না পাওয়ায় বদলানো যাচ্ছে না দৃশ্যপট। যদিও প্রতিমন্ত্রী মনে করেন দুরবস্থার মূল কারণ রাষ্ট্রীয় সংস্থাটির লাগামহীন দুর্নীতি। সমস্যাগ্রস্ত পাট শিল্প নিয়ে জুবায়ের ফয়সালের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা 26টি পাটকলের একটি দৌলতপুর জুট মিল 10 বছর বন্ধ থাকার পর 2012 সালে যেটি পুনরায় চালু করে সরকার। 50 টন পাট পণ্য উৎপাদনের সক্ষমতা থাকলেও দৈনিক 9 টনের মতো পাট পণ্যের যোগান দিচ্ছে মিলটি, যার পেছনে প্রধান কারণ মিলটির 2টি সেকশনের পাচেক মেশিনের মধ্যে চালু রয়েছে মাত্র অর্ধেক। বাকিগুলোর কোনোটি একেবারেই অকেজো, আবার কোনোটি অর্থের অভাবে করা হচ্ছে না মেরামত। শুধুমাত্র নতুন যন্ত্রপাতি সংযোজনের অভাবেই প্রতি ইউনিট সুতা বস্তা তৈরির খরচ কখনো কখনো হয়ে যাচ্ছে দ্বিগুণ। ফলে লোকসানের চক্র থেকে বের হতে পারছে না পাট শিল্প। এই মেশিনারিজগুলো এখনো যে ক্যাপাসিটি আছে, এটা আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কিন্তু আসলে এটা অত্যন্ত ব্যয়বহুল। আমরা ইচ্ছা করলেই এই মেশিনের চেঞ্জ করতে পারি না বা বিএমআরআই করতে পারি না। তবে রাতারাতি এ অবস্থার পরিবর্তন অসম্ভব উল্লেখ করে বিজেএমসির আহ্বান সময়মতো অর্থায়ন নিশ্চিতের। অর্থের কারণে কিন্তু মিলগুলো প্রোডাকশন দিতে পারেনি বলে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। অনেক বছর সমস্যা, কোনো সময় 1 বছর বা 2 বছরের মধ্যে এগুলো সমাধান সম্ভব না। যদিও সরকারি পাটকলগুলোর অব্যাহত লোকসানের পেছনে বিজেএমসির দুর্নীতিকেই দুষছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিজেএমসি প্রতি বছরই শত শত কোটি টাকা লস করে, মূলত আসলে লোকসান না, এই জায়গায় বিভিন্ন ধরনের দুর্নীতি আছে। এই মুহূর্তে আমাদের প্রায় 700 থেকে 800 কোটি টাকার পাটের অর্ডার আছে, আমরা টাইমলি দিতে পারবো কিনা আশঙ্কা করতেছি। সেই কারণে আমাদের এই যেগুলো মিল বন্ধ, মেশিন বন্ধ আছে, সবগুলো চালু করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। বর্তমানে দৈনিক 880 টন পাট পণ্য উৎপাদন করছে বিজেএমসি, অথচ শুধুমাত্র আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা গেলে যা পৌঁছাতে পারে 1000 টনে। সরকারি এই পাটকলটির 250টি স্যাকিং মেশিনের মধ্যে চালু রয়েছে মাত্র 80টি। প্রায় একই অবস্থা বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা অন্য মিলগুলোরও। এতে উৎপাদন না বাড়লেও ঠিকই দিতে হচ্ছে শ্রমিকের মজুরি। সুতরাং অর্থের অপচয় বন্ধ করতে শিগগিরই আধুনিক যন্ত্রপাতি সংযোজনের উদ্যোগ জরুরি। পাট পুনর্জাগরণে অন্তত এর কোনো বিকল্প নেই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, দৌলতপুর, খুলনা। অপরিকল্পিত বাড়িঘর, আবাসন প্রকল্প, শিল্প কারখানা এবং বাণিজ্যিক ভবন সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে খুলনা বিভাগে উদ্বেগজনক হারে কমছে কৃষি জমি। ভরাট হচ্ছে পুকুর, জলাশয়, দখল হয়ে যাচ্ছে খাল। পরিবেশবিদদের মতে কৃষি জমি কমতে থাকলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। আর কৃষি কর্মকর্তারা এটাকে ভবিষ্যতের জন্য হুমকি উল্লেখ করে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তারিকুল ইসলামের রিপোর্ট।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সবশেষ জরিপ অনুযায়ী খুলনা বিভাগে প্রতি বছর 2831 হেক্টর জমি কমছে, যার হার 0.21%, আর ঢাকায় এ হার 0.19%। 1976 সাল থেকে 2010 সাল পর্যন্ত খুলনা বিভাগে কৃষি জমি কমার হার ছিল 0.03%। এসব জমিতে বসতবাড়ি, বাণিজ্যিক ভবন ও মিল কলকারখানা গড়ে ওঠায় কমে যাচ্ছে ফসল উৎপাদন। বিশেষ করে গ্রাম এলাকায় ঘরবাড়ি হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, তারপরে অফিস আদালত হচ্ছে শহরে, তারপরে আপনার কলকারখানা হচ্ছে। এইসব কারণে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড দিন দিন কমে যাচ্ছে। কৃষি জমিতে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের বিষয়কে ভবিষ্যতের জন্য হুমকি উল্লেখ করে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কৃষি জমি কমাটাই হচ্ছে আমরা মনে করি একটা অ্যালার্মিং, কারণ আমাদের খাদ্য চাহিদা মেটাও করতে গেলে জমি আমাদের ঠিক রাখা দরকার। তো সেই হিসাবে এই বিষয়ে একটা নীতিমালা বা সরকারের একটা নীতি থাকা উচিত যে কৃষি জমি যত্রতর যে কেউ যাতে ব্যবহার করতে না পারবে। পরিবেশবিদদের মতে ক্রমাগত কৃষি জমি কমতে থাকলে পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। অল্প জায়গাতে বেশি ফসল উৎপাদনের জন্য আমরা বিভিন্ন রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে আমাদের যে ভূমির উর্বরতা এবং প্রাকৃতিক যে ভারসাম্যতা এটি কিন্তু দিন দিন আরো নষ্ট করে ফেলবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা জেলায় গত 20 বছরে কৃষি জমি কমেছে 10,000 হেক্টর। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বিদ্যালয়ে পাঠ্য বই নিয়ে না আসায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে 50 শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর 3 শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিভাবকরা জানান, বিদ্যালয়ে নির্ধারিত ক্লাস না থাকায় গতকাল সকালে 7ম শ্রেণীর শিক্ষার্থীরা ইংরেজি বই নিয়ে যায়নি। এতে হঠাৎ ক্ষুব্ধ হয়ে সব শিক্ষার্থীকে বেত দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন শিক্ষক আনোয়ার হোসেন মাস্টার। এ সময় অন্যান্য শিক্ষকরা এসে তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে মারপিটের ঘটনায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে এই ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানতে পেরেছি যে সেই স্কুলের একজন শিক্ষক আনোয়ার মাস্টার করে নাম, তিনি বেশ কিছু ছাত্রছাত্রীকে বেধড়ক বেত্রাঘাত আর কি করেছেন। অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দেশের বাইরের খবর। শেষবারের মতো বিতর্কের মঞ্চে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান 2 দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন। সিএনএন জানিয়েছে, লাস ভেগাসের ইউনিভার্সিটি অফ নেভাদায় অনুষ্ঠিতব্য এই বিতর্কের জন্য এরই মধ্যে সেখানে পৌঁছেছেন এই 2 প্রার্থী। স্থানীয় সময় বুধবার রাত 9টায় শুরু হবে বিতর্ক। 90 মিনিটের এই বাকযুদ্ধে ট্রাম্প এবং হিলারি কিভাবে একে অন্যকে ঘায়েল করবেন তা নিয়ে গণমাধ্যমগুলোতে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। অনেকেই বলছেন, যৌন কেলেঙ্কারি নিয়ে এবার আবারও হিলারির কাছে ধরাশয়ী হতে হবে ট্রাম্পকে। অন্যদিকে উইকিলিক্সের ফাঁস করা জন পোডেস্টারের বিতর্কিত ইমেইল নিয়ে বিপাকে রয়েছেন হিলারিও। গেল 2 বারই দুজন একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ করে বিতর্ক মঞ্চে সময় পার করেছেন। তবে শেষ বিতর্কের সুযোগ হিসেবে ট্রাম্প এবং হিলারি তেমনটা করবেন না বলেই আশা মার্কিন নির্বাচন বিশ্লেষকদের। কাবাডি বিশ্বকাপের খবর। নিয়ম রক্ষার ম্যাচে আজ রাতে আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে 4 ম্যাচে মাত্র 2টিতে জয় পাওয়ায় আসর থেকে আগেই ছিটকে পড়েছে বাংলাদেশ কাবাডি দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 52-18 গোলে হারিয়ে দাপুটে শুরু হয়েছিল কাবাডি টাইগারদের। কিন্তু দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের কাছে একেবারেই পাত্তা পায়নি তারা। হেরেছে 57-20 গোলের বিশাল ব্যবধানে। তৃতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা পুরো ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে 35-32 গোলে হেরে আসর থেকে অনেকটাই ছিটকে পড়েছে বাংলাদেশ। তাই পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 88 গোলের রেকর্ড গড়া জয়েও আর নকআউট পর্বে ওঠা হয়নি তাদের। 4 ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন 11। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা আসরে এখন জয়ের মুখ দেখেনি। 5 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে পুল এতে শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। 21 পয়েন্ট নিয়ে ভারত আছে 2-এ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। গতরাতে খেলায় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। পোলিশ ক্লাব লেগিয়া ওয়ার্সকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে লিস্টার সিটি, জুভেন্টাস এবং বরুশিয়া ডর্টমুন্ড। তবে বায়ার লেভারকুসেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে টটেনহাম হটস্পার। The
লেগিয়ার বিপক্ষে কখনোই হারেনি রিয়াল মাদ্রিদ। তার উপর খেলাটা নিজেদের মাঠে হয় ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর বেশ প্রভাব বিস্তার করে খেলতে থাকে রোহি ব্লাঙ্কোসরা, যার প্রথম ফলটা আসে ম্যাচের 16 মিনিটে গ্যারেথ বেলের পা থেকে। ম্যাচের পরের দুটি গোল করে পোলিশ ক্লাবটি, যার দ্বিতীয়টিতে বল রিয়ালের জালে পাঠাতে সক্ষম হলেও ভুলবশত প্রথম গোলটি হয়ে যায় আত্মঘাতী। তাই দুটি গোল করলেও আদতে তার কোনো সুফলই পায়নি জ্যাক মিগেইরার শিষ্যরা। 38 মিনিটে মার্কো অ্যাসেনসিওর নৈপুণ্যে আবারও গোলে ফিরে রিয়াল। দ্বিতীয়ার্ধে লুকাস ভ্যাসকুয়েজ আর আলভারো মোরাতাস করে ব্যবধান 5-1 করে গ্যালাক্টিকোরা। তবে পুরো খেলায় যে পরিমাণ সুযোগ নষ্ট করেছে জিদান শিষ্যরা, সেগুলো আলোর মুখ দেখলে বেশ বড়সড় লজ্জা নিয়ে দেশে ফিরতে হতো লেগিয়াকে। এদিকে কিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিকদের বেশ কঠিন পরীক্ষায় নিয়েছে ড্যানিশ ক্লাব কোপেনহেগেন। তবে খেলার 40 মিনিটে রিয়াদ মাহরেজের গোলে লিড পায় লেস্টার। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় রেনিয়েরি শিষ্যরা। অলিম্পিক লিওর মাঠে গিয়ে একই ব্যবধানে জিতেছে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাসও। ইউয়ান কোয়াদ্রেদোর একমাত্র গোলে তুরিনোর ওল্ড লেডিরা শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরলেও এজন্য বেশ কাঠখড়ি পোড়াতে হয়েছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রি শিষ্যদের। খেলার 43 মিনিটে জার্মান মিডফিল্ডার জুলিয়ান ভাইগলের গোলে ব্যবধান 2-0 করে দেয় বড়সেনরা। সংবাদ এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীতে বিভিন্ন হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। জিম্মি রোগী এবং স্বজনরা সিভিল ডিফেন্সের দায়িত্বে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞ চিকিৎসকদের বিরুদ্ধে বেশিরভাগ সময়ই প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগ। সুচিকিৎসা মিলছে না সরকারি হাসপাতালে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি। গঠনতন্ত্রের পরিবর্তন ছাড়াও দলীয় নেতৃত্বে আসছে বেশ কিছু নতুন মুখ। বন্ধ পাটকল চালু হলেও সংস্কার না করায় আশানুরূপ উৎপাদন হচ্ছে না, বাড়ছে লোকসান। লাগামহীন দুর্নীতিকে দুষছেন প্রতিমন্ত্রী। এবং অপরিকল্পিত আবাসন শিল্প কারখানা গড়ে ওঠায় খুলনায় উদ্বেগজনক হারে কমছে কৃষি জমি। পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, নীতিমালা করার দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি এবং এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।